প্রকৃত অর্থে অর্থমন্ত্রী আমি জানি উনি যে ভিশন থেকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, ঘাটতি দিয়েছেন, সেটি পূরণ করতে তারা সক্ষম হবেন। আমি অর্থমন্ত্রীর সাথে এখানে একটি বিষয় দ্বিমত পোষণ করব। করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা রাখা হয়েছে। প্রকৃত অর্থে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এভারেজ 30 থেকে 40,000 টাকার নিচে আয় করে মানুষ লাইফ লিড করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পতন পরবর্তী গণতান্ত্রিক সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার একটি বাজেট প্রদান করেছেন, যেখানে মূল্যস্ফীতি 7.5 নামিয়ে আনা, প্রবৃদ্ধি 6.5 উন্নীত করার পাশাপাশি অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলেছেন। আর্থিক খাতের দুর্বৃত্ত, মাফিয়া, লুটেরা যারা ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলেছে, যারা 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এই পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায়, তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। সেজন্য আমি জানি তিনি একজন সিজন পলিটিশিয়ান, একজন ডিপ্লোম্যাট, একজন ইকোনমিস্ট, কাজী তার এটা মাথায় আছে। তারপর আমি একটু মনে করিয়ে দিলাম, এই বাজেটে সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্য, শিক্ষা, সার্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা সহ 10টি খাতকে গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। এবং একই সাথে তিনি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন। এই জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই। বিশেষ করে যে 10টি খাতের গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে একদিকে যেমন আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলো আছে, আবার মধ্যপ্রাচ্যের এই কিছুদিন আগের যে যুদ্ধ পরিস্থিতির সংকটকে বিবেচনা রেখে জ্বালানি নিরাপত্তার কথা বলেছেন। নিশ্চয়ই এটা মাননীয় প্রধানমন্ত্রীর, আমরা বলতে পারি যে তিনি তার বাংলাদেশের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে যখন এসেছিলেন, তিনি যখন বাংলাদেশের মাটিতে পা রেখে সেই পূর্বাঞ্চলের এই 300 ফিটে ঐতিহাসিক একটি জনসমুদ্রের মাঝে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এখানে যে তার সেই প্ল্যানের একটা বাস্তবায়ন এবং তার যে একটা এখানে ভীষণ আছে, সেটাই বাজেটের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। যখন আমরা দেখি লন্ডনের মতো একটি দেশে থেকেছেন, সেখানকার হেলথ সিস্টেম, এডুকেশন সিস্টেম, সোশ্যাল সেফটি নেট, সেটাকে বেস করে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, সেখানে যখন এক ধাক্কায় স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করা হয়, কিংবা উপজেলা পর্যায়ের হসপিটালগুলোকে 100 উন্নীত করা হয়, একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টদেরকে আমি অনুরোধ করব, শুধুমাত্র 100 বিশিষ্ট হসপিটাল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রধানমন্ত্রী যে স্পিডে কাজ করছেন, আমরা যারা তার টিমে আছি, তাদেরকেও তার চেয়ে অন্তত প্যারালাল স্পিডে হাঁটতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে অন্তত একসাথে এই প্রায় 600-র মতো উপজেলা সম্ভব না হলেও পর্যায়ক্রমে জনসংখ্যা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় যেন উপজেলা পর্যায়ের হসপিটালগুলোতে ডাক্তার, প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, অবকাঠামো যেন দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হয়। দক্ষ মানব সম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিয়ে প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ এবং বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষার গুরুত্ব প্রধানমন্ত্রী এর আগেও তার নির্বাচনী ইশতেহারের প্রোগ্রামে বলেছেন, আমরা শুনেছি। কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের কথা অনেকে বলেছেন, কেউ সস্তা পপুলারিটি বা বাহাবা পাওয়ার জন্য বলেছেন, আবার কেউ বাস্তবতা নিরিখে বলেছেন। কারণ কওমি মাদ্রাসা এটা একটি স্পর্শকাতর জায়গা, এটি নিয়ে কথা বলা, এটি নিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ। আমরা দেখি অতীতের সরকার একমুখী শিক্ষার বাস্তবায়ন নিয়ে বিভিন্ন সরকার অনেক প্রতিবন্ধকতা, অনেক চ্যালেঞ্জ, বাধার সম্মুখীন হচ্ছে। সুতরাং এটি নিয়ে সরকারি দল, বিরোধী দল এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যৌথ একটা ডায়ালগের মাধ্যমে আসলে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কিভাবে একটা উপযুক্ত মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেটি নিয়ে আলোচনা হতে পারে। এই বাজেটের 2-3টি দিক নিয়ে অনেকেই সমালোচনা করছে। তার মধ্যে একটি হচ্ছে রাজস্বের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, ঘাটতি বাজেট 2,34,000 কোটি টাকা। প্রকৃত অর্থে অর্থমন্ত্রী, আমি জানি উনি যে ভিশন থেকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, ঘাটতি দিয়েছেন, সেটি পূরণ করতে তারা সক্ষম হবেন। আমি অর্থমন্ত্রীর সাথে এখানে একটি বিষয় দ্বিমত পোষণ করব। করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা রাখা হয়েছে। প্রকৃত অর্থে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এভারেজ 30 থেকে 40,000 টাকার নিচে আয় করে মানুষ লাইফ লিড করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি মনে করি এটাকে 50,000 করে মান্থলি ধরে 6 লক্ষ টাকা পর্যন্ত যদি আয়কর মুক্ত করা হয় এবং তারপরে রেভিনিউ যদি আহরণ করার জন্য জোর দেওয়া হয়, কারণ এখন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক সক্ষম করদাতা পাবেন, কারণ বর্তমান যে করদাতা আছে সেখানে মাত্র 30 থেকে 35% মানুষ কর দেয়। সুতরাং আপনি যে সোশ্যাল সেফটি নেট সরকার এত এক্সপেনশন করতেছে, এখানে যদি কর আদায়ের দিকে আপনি গুরুত্ব দেন এবং কিছুটা এনফোর্স করতে হবে, তাহলে এই লক্ষ্যমাত্রা পূরণ অস্বাভাবিক কিছু নয়। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, বিস্তারিত কিছু বলা যাবে না, আমি আমার মন্ত্রণালয়ের একটি বিষয় তাজদি এলাকার সম্পর্কে 2 মিনিট বলে শেষ করতে চাই। অনেক একটা বাস্তবসম্মত বাজেট, যেটি নিয়ে আমি পড়াশোনা করে খুব নেতিবাচক সমালোচনা করার মতো খুব বেশি কিছু পাই নাই। কিন্তু আমার মন্ত্রণালয়ের বাজেট গত বছরের চেয়ে একটু হলেও কমেছে, কিন্তু সরকারের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী 1 কোটি কর্মসংস্থান বিদেশে সৃষ্টি করতে হলে স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমার মন্ত্রণালয়ের মধ্যে একটু বাজেট বৃদ্ধি করা দরকার। এটি নিয়ে আমি ওয়ারিড নই, কারণ প্রধানমন্ত্রীর সাথে বলেছি, তিনি বলছেন যা লাগে আপনার কাজ করতে আমরা দেবো, এমনকি অর্থমন্ত্রীও বলেছেন যা লাগে দেবো। সুতরাং সেটি নিয়ে আমি উদ্বিগ্ন নই। এবার এলাকার প্রশ্নে একটু বলে শেষ করতে চাই, যেহেতু আমরা কথা বলার খুব বেশি সুযোগ পাই না। মাননীয় প্রধানমন্ত্রী সহ অনেকেই জানেন, এবং আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন চরাঞ্চলকে নিয়ে একটি ফাউন্ডেশন ফোরাম আর একটি কর্তৃপক্ষ গঠন করার। আমি একটি চরাঞ্চলেরই মানুষ, সেই জায়গা থেকে সেখানকার স্বাস্থ্য, মানুষের জীবনযাত্রা যে কি করুণ দশা, আমি শুধু এটুকুই বলবো, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ আরও অনেকে বলেছেন সরকারের এই জায়গায় একটু চিন্তা করা দরকার এবং অর্থমন্ত্রীর বিশেষ দৃষ্টি। আমি আমার অন্যান্য মন্ত্রিসভার সদস্য, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সকলকে অনুরোধ করবো, যেহেতু আমরা ফ্রিকোয়েন্ট কথা বলার সুযোগ পাই না, আমাদের এলাকার উন্নয়নের কোনো
জিও লেটার কিংবা চাহিদাপত্র গেলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন এবং দ্রুত সময়ের মধ্যে যেন সেখানে কাজ হয়, তাহলে আমরা মানুষের কাছে সম্মানিত হব। যেহেতু সময় নাই, ধন্যবাদ সবাই।